আমাদের যে ছাত্র সমন্বয়কগুলো আছে তারা দেখবেন সব সময় ধর্মের একটা দোহাই দেয়। তারা খুব বেশি ইসলামী জোশ দেখায়, ধর্মীয় জোশ দেখায়। কারণ কি? কারণ হচ্ছে যে 2 নম্বরই কাজগুলো যদি তাদেরকে বন্ধ রাখতে হয় তাহলে অবশ্যই তৌহিদি জনতাকে দেখিয়ে একটা আবেগ এবং ইমোশনকে কাজে লাগাতে হবে। আপনারা সকলেই গাজী সালাউদ্দিনের নাম জানেন। এই গাজী সালাউদ্দিনের চেহারা লেবাস যদি দেখেন, এই ছাত্র সমন্বয়করা দেখলে মনে হবে না হারে আল্লাহর ওলি এসে বাজারে নেমেছে। সে গাজী সালাউদ্দিন সম্প্রতি এনপিসির যুগ্ম সদস্য সচিব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারলাম। কারণটা কি জানেন? 400 কোটি টাকার উপরে গত 8 মাসে এই সমন্বয়ক সাহেব গাপ করে দিয়েছে। সরকারি যত নিয়োগ বাণিজ্য আছে তার একটা বিশাল অংশ সে নিয়ন্ত্রণ করছে, এবং এটা কিন্তু আজকে না, এটা গত কয়েক মাস ধরে, বেশ কয়েক মাস ধরে, একেবারে শুরু থেকে, কিন্তু একেবারে যখন আগস্টের পরবর্তী সময় থেকেই লোকজন বলছে ফিস আছে, আওয়াজ আছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আছে, কিন্তু তাদেরকে আগে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন যে জিনিসটা হয়েছে, মশা যেরকম দেখবেন আপনি রক্ত খেতে খেতে কোনো মশা দেখবেন উঠতে পারে না, মানে একেবারে টায়ার্ড হয়ে যায়। আমাদের সমন্বয়গুলোর টাকা খেতে খেতে, চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে এমন অবস্থা হচ্ছে এগুলো উঠতে পারছে না। এগুলো মানে যে মশার মতো। গাজী সালাউদ্দিন হচ্ছে সেই উঠতে না পারা একটা মশা হয়ে গিয়েছে। 400 কোটি টাকার উপরে গাপ করে দিয়েছে, এবং এই ফিস কথাবার্তা এতদিন পর্যন্ত আমাদের এনসিপি, যেটাকে আমি এতদিন ন্যাশনাল কমেডি পার্টি বলতাম, এনসিপি এখন দেখা যাচ্ছে সি নট ফর কমেডি, সি ফর চোর, CHOR হয়ে গেছে। এরা সহ্য করতে পারছে না। হয়তো ভাগাভাগির দোষ ত্রুটি আছে, বোঝার একটু দুঃখ কষ্ট আছে যে এই লোক এত কেন খাবে, আমি জানি না কি ঘটনা, তারা এসে বহিষ্কার করেছে। তো আমার দর্শক যারা আছেন তারা হয়তো বলবেন কেন ভাই, এটা তো খুব শুভ কাজ, ভালো কাজ, তারা বহিষ্কার করেছে। অবশ্যই সেটাকে আমিও স্বাগত জানাই, তারা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, খুবই স্বাগত জানাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই খবরটি আজকে থেকে 40 দিন আগে ইনকিলাব অনেক ডিটেলস ভাবে করেছে। কিভাবে এই যে পাঠ্যপুস্তকগুলো আমাদের শিশুরা পেল না, এই দুর্নীতির সাথে কিভাবে এই লোক জড়িত ছিল, ডিসি নিয়োগ বাণিজ্য সহ প্রশাসনের বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সাথে এই লোক কিভাবে জড়িত আছে সেটার নিউজ এসেছে। 40 দিন পরে ন্যাশনাল চোর পার্টি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তারা এই মানে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে। 40 দিন ভাই, বানান করে ওই খবর পড়লো তো 40 দিন লাগার কথা না। এই খবর যেদিন দেখেছে, যদি সৎ এবং ভালো লোকের দল হতো তাহলে তো পরের দিন সকালেই এটাকে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আপনি দেখবেন মানে সবচেয়ে এখন যাদেরকে বলা হয় চাঁদাবাজ দল, বিএনপি কিন্তু খবর পাচ্ছে বহিষ্কার করছে, খবর পাচ্ছে বহিষ্কার করছে। তো সেই জায়গায় 40 দিন লাগলো কেন ভাই? বানান করে নিউজ পড়লো তো 40 দিন লাগার কথা না। কারণ হচ্ছে নিগোসিয়েশন চলছিল, কানাকানি চলছিল, তুই কত পাইছিস, কত দিবি, এইসব একটা তামাশার মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত যখন দেখা গেছে কি নুরানি চেহারা, একেবারে আল্লাহর ওলি বাংলার মাটিতে এসেছেন, সেই লোককে বহিষ্কার করতে হয়েছে। এটা কি একমাত্র ঘটনা? তা কিন্তু নয়। সম্প্রতি 2জন উপদেষ্টার এপিএসকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এপিএসকে দেওয়া হয়েছে। অভিযোগ আছে 360 কোটি টাকার উপরে সে গত কয়েক মাসে মেরেছে। এবং আরেকজন হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, উনিও দেখবেন খুব মাশাআল্লাহ, খুব ইসলামী তরিকায় চলেন, পোশাক আশাক খুবই চমৎকার। ওনার এপিএস এখন পর্যন্ত কত টাকা মেরেছেন সেই খবর পাই নাই, বাট আশঙ্কা করি বা ধারণা করি সেটাও 300-400 কোটি টাকার কম হবে না। এই এপিএসরা এত বেশি টাকা মারছে, তো আমাদের উপদেষ্টারা কি করছেন? আপনি দেখবেন নূরজাহান বেগম এক ধরনের, উনি কিন্তু গ্রামীণের প্রোডাক্ট, ডক্টর ইউনূসের দীর্ঘদিনের সহকর্মী। উনি কিন্তু খুব এক ধরনের সততা এবং কি বলা যায় চারিত্রিক বৈশিষ্ট্যের, মানে কাজকাম তো কিছু পারে না সেটা বাদ দেন, এই সততার একটা বিমূর্ত প্রতীক। উনি মাঝখানে দেখলাম পত্রিকায় এসেছে, উনি 1 লক্ষ কত টাকা সম্মানী ফিরিয়ে দিয়েছেন। আহারে, এত ভালো একজন মহিলা, ওনার এপিএস এর এই অবস্থা। এই যারা এপিএস হয়েছে এরা কি সরকারি কর্মকর্তা ছিল? এরা কিন্তু সরকারি কর্মকর্তা ছিল না। এদের দুজনেরই নিয়োগ হয়েছে আগস্ট মাসে, দুজনেরই নিয়োগ হয়েছে পলিটিক্যাল নিয়োগ। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এই যে এপিএসকে নিজে নিয়োগ দিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা তার এপিএসকে নিজে নিয়োগ দিয়েছেন। তাদের এত বিশ্বাসী লোক, এত ভালোবাসার লোক, এত টাকা খাইলো, তারা কোনো খোঁজ খবর পারেন না, জানেন না? তা কিন্তু নয়। ভাগাভাগির কোনো কাহিনী হচ্ছে দৃশ্যমান। এরা এখন ফুলে পেঁপে সেই পেট ফোলা মশার মতো অবস্থা হয়ে গেছে। আপনারা দেখেছেন একজন আছে মাসুদ, কান্না মাসুদ বলে ওনাকে, মানে
বাটপাড়ির তো একটা সীমা থাকা দরকার, এ সীমা পরিসীমার বাইরে। সে সম্প্রতি একেবারে বাধ্য হয়ে বলেছে, তার কিন্তু এই আওয়ামী লীগের ওবায়দুল কাদের সিমটম আছে, ভুলে টুলে মাঝে মাঝে একটু ভালো ছবি দিয়ে দেয়, ভালো অফিসের ছবি দিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কান্না মাসুদ বলেছে হ্যাঁ আমার একটা গাড়ি আছে, জামায়াতের একজন ব্যবসায়ী আমাকে দিয়েছে। বেটা তোর পার্টির লোক তোমাকে দিয়েছে, এটা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জামায়াতের ব্যবসায়ী তোমাকে কি ফাও ফাও গাড়ি দিয়েছে? কোনো ব্যবসায়ীরা কি কারো পিছনে ফাও ফাও ইনভেস্ট করে? মোটেও তা কিন্তু নয়। এর বিনিময়ে এই ব্যবসায়ীকে কি পরিমাণ লবিং দিতে হচ্ছে, কি পরিমাণ বাণিজ্যের সাপোর্ট দিচ্ছে এই লোক আমি জানি না। এই মাসুদের নাম কিন্তু এখন হয়ে গেছে শেরে মোংলা। মোংলা বন্দরের মধ্যে তার একটা বিশাল দল আছে এবং সেই দলটা চলে এনপিসির নামে। কি এনপিসির শ্রমিক সংগঠন নাকি ওইখানে তৈরি করেছে। শেরে বাংলার নামকে কমেডি করে লোকজন তাকে বলা শুরু করেছে শেরে মোংলা। এই শেরে মোংলা গেল, আরেকজন আছে সার্জিস আলম। সার্জিস আলমের সেই শত শত গাড়ি দিয়ে শোডাউন আমরা দেখেছি এবং সম্প্রতি সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মিটিং করে আমরা দেখেছি। বিকেএম এর সভাপতির কাছ থেকে চাঁদাবাজির ছবি আমরা দেখেছি, যদিও সেগুলো তোলা হয়েছে জুলাই আগস্টের শহীদ পরিবার এবং আহত পরিবারের নাম দিয়ে তোলা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয় আছে। আরো অনেকগুলো জায়গায় জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সার কি হচ্ছে, কারণ প্রায় আমি দেখি যে লোকজন টাকা পাচ্ছে না, আহতরা টাকা পাচ্ছে না বলে এখানে হইচই করছেন এবং প্রায় বলা হয় যে না 100 কোটি টাকা পাওয়া গেছিল, 90 কোটি টাকা 95 কোটি টাকা বিলি বন্টন করে দেওয়া হয়েছে। এইটাও আমার কাছে মনে হয় তদন্ত দরকার। সেই তদন্তটা কারা করবে? সেই তদন্তটা কিন্তু এরা করলে হবে না। কেন করলে হবে না? কারণ হচ্ছে তারা নিজেরা নিজেদের তদন্ত সেই বন্যার ত্রাণ চুরির মাধ্যমে যে কাহিনীটা শুরু হয়েছিল সেই দিকেই এরা যাবে। এই তদন্তগুলো বাইরে থেকে করতে হবে। দল হিসাবে আমরা এনসিপিকে শুভেচ্ছা জানাতে পারি যে তারা খুব সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আদৌ কি তাই? প্রশ্ন উঠেছে বাংলা মোটরের মতো জায়গায়, রূপায়ণের মতো ভবন যেখানে খুব এক্সপেন্সিভ, খুব দামি জায়গা এবং দামি ভাড়া, সেখানে তারা 2টা ফ্লোর নিয়ে দীর্ঘদিন ধরে পলিটিক্যাল পার্টির অফিস করছেন। এই টাকাটা তারা কোথায় পাচ্ছেন? এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জানি, এদের অধিকাংশের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই যে মাসুদ বলেছিল যে তার গ্রামের বাড়ির যে বাড়িটা আছে ওটা কোনো বাড়ি না, ওটা সবচেয়ে ধ্বংসস্তূপের মতো একটা বাড়ি। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি। অধিকাংশ সমন্বয়কের পরিবারের লোকজন খুবই ছোট চাকরি করতেন, তাদের বাবারা আবার ছোট ব্যবসা করতেন। এদের কারো বাপ আছেন এক হাট থেকে আলু বিক্রি করে নিয়ে আরেক হাটে করেন। আমি একজন সমন্বয়ক জানি, তার বড় ভাই সিকিউরিটি গার্ডের চাকরি করেন, ছোট ভাই হকারি করে থাকেন। এই পরিবারগুলোর থেকে যারা রাজনীতিতে এসেছেন তাদের পক্ষে তো মনে করেন যে এই কার্যালয় বা এই অফিস ভাড়া, এই শেরাটন, সোনারগাঁ 5 স্টার হোটেলগুলোর মধ্যে বড় বড় ইফতার পার্টি হোস্ট করা, বিভিন্ন জায়গায় হেলিকপ্টার চড়ে যাওয়া, গাড়ি বহর নিয়ে করা সম্ভব না। এগুলো কিভাবে হচ্ছে? অবশ্যই দুর্নীতির মাধ্যমে হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো অবশ্যই টাকা খাওয়ার মাধ্যমে হচ্ছে এবং এর প্রমাণই পাওয়া যাচ্ছে। এদের এপিএসরাই এখন শত শত কোটি টাকা নিয়ে তাদেরকে এখন ইন্টারনাল কোনো ভাগাভাগির সমস্যায় তাদেরকে হয়তো ব্যাক করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে তারপরে তো তারা ব্যবস্থা নিয়েছে, বাট তারা কেন করলো, বা দুইজন একজন বিশৃঙ্খলভাবে করলো? আমি বলেছি প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখেন এনসিপি কিন্তু সাংগঠনিকভাবে এই দুর্নীতিটাকে প্রমোট করে যাচ্ছে। সাংগঠনিকভাবে তারা এখনো বলে নাই এবং তাদের যে নেতা নাহিদ ইসলাম, উনি আরেক মজার লোক, উনি আবার ওনার ব্যাংক স্টেটমেন্টটা দেখিয়ে দিয়েছিলেন আমাকে। বাংলাদেশের যত দুর্নীতিবিদ আছে, এই যে বিগত সরকারের যত চোর বাটপাট ছিল বা এখনো যারা প্রশাসনে আছে, বিভিন্ন পদ পদবিতে যে সরকারি কর্মচারী আছে, এদের ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে দেখেন 20,000, 25,000, 50,000, 1 লাখ টাকার উপরে পাবেন না। এগুলো সবগুলাই হয় শ্বশুর বাড়ির সম্পত্তি পেয়েছে, ওই পেয়েছে, সেই পেয়েছে, বিদেশে একটা ভাই ছিল, দুলাভাই ছিল, তাদের টাকা পেয়েছে। সুতরাং নাহিদ ইসলামের ব্যাংক স্টেটমেন্ট যদি এটা, উনি যদি সৎ হয়ে থাকেন খুব ভালো, কিন্তু এই পুরা চোরের খনির নেতা একজন ভালো লোক এবং সৎ লোক, সেটা মানতে আমার আপত্তি আছে যতক্ষণ না একটা ভালো প্রমাণ পাওয়া যায়। এই যে খুল্লা চুরি, ডাকাতি, লুটপাট শুরু হয়েছে একটা বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে, সাধারণ মানুষকে নামিয়ে সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে একটা গোষ্ঠী এই যে ক্ষমতা দখল করেছে, তারা কেন এটা করছে? কারণ তাদের যে কেন্দ্রে আছে ডক্টর ইউনূস সাহেব কি করছেন আপনারা দেখেন। এই যে স্টারলিংকের কথা আমরা শুনতেছি, যে স্টারলিংক বাংলাদেশে আসবে, খুব উৎসাহিত হওয়ার কথা, খুব ভালো কথা। স্টারলিংক কিভাবে আসছে আপনারা জানেন? স্টারলিংক কিন্তু বাংলাদেশ সরকারের সাথে আসছে না, স্টারলিংক গ্রামীণের সাথে চুক্তিতে আসছে। ডক্টর ইউনূস তার প্রধান উপদেষ্টা পদ দিয়ে বা রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী
পদ দিয়ে তিনি কিন্তু পদের পরিচয়টা তারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছেন, এবং স্টারলিং কিন্তু গ্রামীণের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছে। এর আগে স্টারলিং গত কয়েক বছর ধরে এখানে আসার জন্য করছিল যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং সেটা কিন্তু রাষ্ট্রের সাথে একটা চুক্তির ব্যাপার ছিল, কোনো প্রাইভেট কোম্পানির সাথে নয়। কিন্তু ডক্টর ইউনূস স্টারলিং আনছেন গ্রামীণের মাধ্যমে। আমি সম্প্রতি দেখলাম গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। এগুলো কি দুর্নীতি নয়? আমরা দেখলাম গ্রামীণের কর মওকুফ করে দেওয়া হয়েছে, 600 কত কোটি টাকা, যেন 666 কোটি টাকা, আমি যদি ভুল না বলে থাকি, সেই টাকাটা মওকুফ করে দেওয়া হয়েছে, তাদেরকে কর রেয়াত বা কর সুবিধা দেওয়া হচ্ছে। যখন আপনি কেন্দ্রে বসে মূল লোকটা যখন দুর্নীতি করবে, এই দুর্নীতি অনেক দ্রুত আকারে নিচে নামবে, এবং এই যে তরুণ ছেলে পেলে যারা আছে এদের চরিত্র নষ্ট করা হচ্ছে, কারণ মূল ওস্তাদের চরিত্র ঠিক নাই। আপনি নিজে যখন আমার জন মূল উস্তাদ নিজের নামে বিশ্ববিদ্যালয় বাগিয়ে নেবেন, 666 কোটি টাকার কর রেয়াত বাগিয়ে নেবেন, স্টারলিংক বাগিয়ে নেবেন, তখন সাধারণভাবেই ওই কোম্পানির নিচে যারা চাকরি করে তারাও করবে। অফিসের মূল বস যখন দুর্নীতি করে, অফিসের পিয়নটা পর্যন্ত দুর্নীতি করবে। কিন্তু অফিসের বস যদি দুর্নীতি মুক্ত থাকতো, তাহলে পিয়ন লেভেলে বা চাপরাশি লেভেলে এটা কম আসতো। আমরা অনেকেই মনে রাখতে পারি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণবিক্ষোভটা হয়েছিল জুলাই আগস্টে, এর একটা বড় কারণ ছিল শেখ হাসিনা স্বীকার করেছিলেন যে তার পিয়ন 16 বছরে 400 কোটি টাকা চুরি করেছে, এবং উনি নিজে বলেছেন ও তো হেলিকপ্টার ছাড়া চলে না, এবং মানুষ বিক্ষুব্ধ হয়েছিল যে শেখ হাসিনা, আপনার পিয়ন যদি 400 কোটি টাকা দুর্নীতি করতেই পারে, তার বিরুদ্ধে আপনারা কি শাস্তি নিয়েছেন? সেই শাস্তির কথা তিনি উল্লেখ করেন নাই। তাকে কি কারাগারে দিয়েছিলেন? তাকে কি আপনি ফাইন করেছিলেন? তাকে কি আপনি তার সম্পত্তিকে বাজেয়াপ্ত করেছিলেন? যখন মানুষ দেখেছে যে এই ধরনের প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না, মানুষ অনেক বিক্ষুব্ধ হয়েছে। কারণ আমি আপনি যারা সাধারণ চাকরি করি, আমি আপনি যারা ঢাকা শহরে ট্রাফিক জ্যাম ঠেলে বাসে চেপে সারা মাস শেষে 20-25-30 হাজার টাকা বেতন পায়, যে শ্রমিক 20-30 হাজার টাকা পায়, যে গার্মেন্টস শ্রমিক 10-12 হাজার টাকার উপরে তার জীবন কায়ক্লেশে চালিয়ে যায়, তারা যখন বুঝে যে রাষ্ট্রের প্রধান নির্বাহীর পিয়ন 400 কোটি টাকা 16 বছরে কামাই করে ফেললো, তখন তারা বিক্ষুব্ধ হবে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এই বাস্তবতাকে আপনি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 400 কোটি টাকা যদি 16 বছরে কামায় একটা পিয়ন, আর এখন যদি গাজী সালাউদ্দিন 400 কোটি টাকা কামিয়ে ফেলে 8 মাসে, ঐকিক নিয়মে যদি দেখা যায়, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় যদি হয়, স্টারলিংক যদি হয়, 666 কোটি টাকা যদি বেরিয়ে যায় এই 8 মাসে এই ঐকিক নিয়মে, তাহলে প্রধান নির্বাহীরা কত টাকা কামাবেন, অন্য উপদেষ্টারা কত টাকা কামাবেন? আপনি একটা খুব মজার জিনিস দেখেন, দেশের কিন্তু অনেক কাজ, এই দেশ অনেক প্রবলেম, তাই না? আমাদের একটা বিশাল মন্ত্রিসভা ছিল, এটাকে স্কুইজ করে এরা ছোট উপদেষ্টা করেছে। যদি বুঝতাম এরা 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দিবে, এই উপদেষ্টা ঠিক ছিল, এই উপদেষ্টাদের যে সেট আপ এটা ঠিক ছিল, তা কিন্তু নয়। এখন তাদের যে ধান্দা হচ্ছে, মিনিমাম আগামী জুন পর্যন্ত তারাই বলছে যাবে, বাট ধান্দা হচ্ছে আরো বেশি দিন তারা যাবে। এতগুলো মন্ত্রণালয় গুটি করে উপদেষ্টা নিয়ে বসে আছে। ডক্টর ইউনূস তার এই যে গ্রামীণের নূরজাহান বেগম এর মতো লোকজনকে দিয়ে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন, আসিফ নজরুল্লাহ এটার মধ্যে হান্দায় গেছে, এবং তারাও আছে, গুড। এরা কিন্তু উপদেষ্টা বাড়ায় না। কেন উপদেষ্টা বাড়ায় না? উপদেষ্টা বাড়ালে ভাগ দিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা 25-26 বছরের ছেলে, তাকে আপনি স্থানীয় সরকারের মতো বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়ে রেখেছেন। এটা কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয় না, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন নূরজাহান বেগমকে, তার নিজেরই আসলে স্বাস্থ্যের টেক কেয়ার করার দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে, এখন দেখছি অনেক হাঁটাহাঁটি করে, মানে গালাগালি খাইতে খাইতে আমাদের কাছ থেকে এখন থানা যায়। ভালো, একটা কাজ নিয়ে বেচারা ব্যস্ত আছেন, অন্তত রাত 3টায় লোকজনকে ডাকছেন না, আম গুড। কিন্তু রাষ্ট্রের শীর্ষ থেকে যখন নিচ পর্যন্ত এই দুর্নীতির জায়গাগুলো তৈরি হয়, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এই জাতির। এই জাতি বারবার মনে করে পরিবর্তন আসবে, দুর্ভাগ্য এই জাতির। এই জাতি মনে করে যে অনেক মানুষ রাস্তায় রক্ত দিয়েছে, যারা দায়িত্ব নেবে তারা অন্তত একটা মিনিমাম উপলব্ধি করবে। কিন্তু যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে না, যারা নিহত হয়েছে তারা যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাচ্ছে বলে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি না। কিন্তু এপিএসরা 300 কোটি 400 কোটি টাকা মারছে, উপদেষ্টারা কত টাকা মারছে আমরা জানি না। আপনার মনে আছে কিন্তু খুব সুস্পষ্টভাবে বাংলা একাডেমির ডিজি ছিলেন আমাদের, উনি বলেছিলেন যে টেলিফোনে তার কাছ থেকে বাংলা একাডেমির ফান্ড নিয়ে যেতে চেয়েছিল স্যার মুস্তাফা সরোয়ার ফারুকী। উনি লিখিত চেয়েছিলেন, মুস্তাফা সরোয়ার ফারুকী বলেছিল যে আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, আর করি না। টাকা পয়সা যখন আপনি ডকুমেন্টেড রাখবেন না, শ্রদ্ধা কমে যাবে। ডক্টর ইউনূস এবং আপনার উপদেষ্টা মণ্ডলীকে আমি বলছি, আপনাদের প্রতি যে আশা প্রত্যাশা এই জাতির ছিল সেটা এখন নাই। টাকা পয়সা নিয়ে যখন নন ডকুমেন্ট ছেলে খেলা চলছে, আপনাদের উপরে আমাদের যে
আস্থা বিশ্বাস এবং ফারুকীর ভাষায় শ্রদ্ধা ছিল, সেটা খুব দ্রুতই কমে আসছে। নিজেকে সামাল দেন, নিজের লোভকে সামাল দেন এবং আপনাদের এই বাছুরগুলাকে সামাল দেন যারা সবখানে মুখ দিচ্ছে, যারা শত শত কোটি টাকার দুর্নীতি করছে। দুর্নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে এই জাতির প্রত্যেককে সোচ্চার থাকতে হবে, কারণ দুর্নীতি হচ্ছে আমাদের দেশের প্রধানতম সমস্যা এবং এই সমস্যা যদি ট্যাকেল করা যেত এই দেশ অনেক আগে অনেক দূরে এগিয়ে যেত। সেটা সম্ভব হয় নাই, কিন্তু সেই সুযোগ এখন যেহেতু তৈরি হয়েছে, সাধারণ মানুষের উচিত হচ্ছে প্রত্যেক চোরকে চোর বলা। ন্যাশনাল চোর বলুন, ইন্টারন্যাশনাল চোর বলুন, বাট চোরকে চোর বলুন। প্রিয় দর্শক, ভালো থাকুন। কথা হবে অন্য বিষয়ে অন্য পর্বে।